আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু হত্যায় খুনিদের মূল শক্তি ছিলেন জিয়াউর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে তার গুলি চালানোর নজির নেই বলেছেন প্রধানমন্ত্রী। ৭১-এ জিয়ার নেতৃত্বে সিলেটে ১৫০০ সৈন্য লড়েছে পাক সেনাদের বিরুদ্ধে, জানিয়েছেন মেজর হাফিজ। কবর নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান ডাক্তার জাফরুল্লাহ। চন্দ্রিমায় জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত হয়নি এখনো, জানিয়েছেন ওবায়দুল কাদের। বললেন, মামলা থেকে বাঁচতে এদেশে অনেকে নিজেই গুম হন। ২৬ দিন কারাভোগের পর আজ মুক্তি পাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলায় জামিনের আদেশ পৌঁছেছে কাশিমপুর কারাগারে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকলেও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির কেউ দেখাতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আন্তর্জাতিক শক্তির মদদে ৭১-এর পরাজিত শক্তির বংশধররা দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। ছাত্রলীগকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। শোকের মাস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগের আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক সহ অনেকের জড়িত থাকার কথা আবারও বলেন প্রধানমন্ত্রী। ৭৫-এর পরে যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে হত্যা, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে, সেখানে যেমন আমাদের দলেরও কিছু বেঈমান মুনাফেক মির্জাফর ছিল, যেটা খন্দকার মোস্তাক গং, আর তার শক্তিটা ছিল জিয়াউর রহমান। যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সে একটা সেক্টর কমান্ডার, অর্থাৎ সেখানে খালেদ মোশাররফ আহত হয়ে গেল, তাকে জিআরএস সেক্টর কমান্ডার করা হয়েছিল। কিন্তু সে কখনো বিশেষ করে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। ষড়যন্ত্রকারীরা এখনো দেশের বিরুদ্ধে তৎপর বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। এখনো যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং ১৫ই আগস্টের খুনি, ফাঁসি যাদের হয়েছে তারা তো বটেই, কিন্তু তাদের যেমন ছেলে পেলে যারা এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে পেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং এরা মদত পায় যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। সরকার প্রধান দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকার কথা স্মরণ করেন। খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখনও সে হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে তার ছাত্র দলই নাকি যথেষ্ট। তার কারণ ছাত্র দলের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছে, তাদের লেখাপড়া শিখতে উৎসাহিত করে নাই। কিন্তু আমি ছাত্রলীগের হাতে খাতা কলম তুলে দিয়েছিলাম যে লেখাপড়া শিখতে হবে। সেই মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন বা এই যে মিলিটারি ডিক্টেটরশিপের বিরুদ্ধে আন্দোলন বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় ছাত্ররাই করেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগঠন করে মানুষের পাশে থাকার তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ১৯৭১ সালে সিলেটে জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গলের ১৫০০ সৈন্য পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। নিজেই তার জীবন্ত প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে সরকার দিকবিদিক শূন্য হয়ে জিয়াউর রহমানের লাশ, মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আপত্তিকর ঘৃণ্য মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে ২৮ নভেম্বর এবং ১৪ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৫০০ সৈন্য পাকিস্তানের সাথে যে ভয়াবহ যুদ্ধ করেছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ঘটনাস্থলে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন বলে স্মৃতিচারণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জিয়া মুক্তিযুদ্ধ করেছেন কিনা তা কারো কাছে প্রমাণ করার প্রয়োজন নেই। যুদ্ধের ময়দানে যারা তার সহযোদ্ধা ছিলেন তারাই প্রমাণ।
জিয়াউর রহমান আমাদের কমান্ডার জেড ফোর্সে তিনি বললেন যে সিলেট শহর আমরা সবার আগে দখল করতে চাই। 14ই ডিসেম্বর তারিখে 3টি আক্রমণ পরিচালনা করো, প্রত্যেকটা আক্রমণ আমার কোম্পানির উপর এসছে। ভয়াবহ সেই যুদ্ধ। আমার থেকে 100 গজ পিছনে আছেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। এই যুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, তখন লেফটেন্যান্ট কর্নেল পদে সদ্য প্রমোশন পেয়েছেন। যে গোলাতে মাহবুব রহমান নিহত হয়েছে সেটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো তাহলে সেটি কর্নেল জিয়াউর রহমানের উপরেই পড়তো। জিয়া এবং আমি সেখানেই শহীদ হতাম। জিয়া যুদ্ধ করেছি করেনি এটির আর প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আমরা তো এখনো জীবিত আছি। অন্যদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, জিয়া উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর পরিণতি শুভ হবে না। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম কেড়ে নেয়ার ধৃষ্টতা সহ এখন নতুন করে তার লাশ, মাজার, এমনকি মহান মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আপত্তিকর, নির্মম, নিষ্ঠুর ও ঘৃণ্য মিথ্যাচার শুরু করেছে। শহীদ জিয়ার লাশ সরানোর মতো যদি নিকৃষ্টতম কাজ করা হয় তাহলে যারাই কাজটি করবেন তাদের সেই কালো হাত ভেঙে যাবে, গুড়ে যাবে, পুড়ে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। জিয়াউর রহমানের কবর নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠার 7 বছর উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষকে বাঁচানোর জন্য সরকার টিকা আনতে পারে না, কিন্তু পদ্মা সেতু আর মেট্রো রেলের ছবি দেখিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করতে চায়। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে সরকার নোংরা রাজনীতি করছে অভিযোগ করে তারা বলেন, জিয়াউর রহমানের ময়না তদন্ত করেছেন ডক্টর তোফায়েল আহমেদ। সে সময় সামরিক কর্মকর্তারা তার লাশ বহন করে রাষ্ট্রীয় সম্মানে দাফন করেছেন। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর থাকবে কি থাকবে না এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, সংসদ ভবন এলাকা থেকে লুইকানের নকশা বহির্ভূত সবকিছু সরানো হবে। জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ব্যক্তি জিয়াউর রহমানকে নিয়ে কোনো বিরোধ নেই, তবে সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত কিছু থাকবে না। অন্য কারো সেখানে লাশ বা অন্য কিছু আছে সেটাকে জিয়াউর রহমানের কবর বলে ইতিহাসকে প্রতারণা করবে, মানুষকে প্রতারণা করবে, সেটার বিরুদ্ধে। এটা ভুয়া জিনিসকে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিবেন, জাতিকে ধোঁকা দিবেন, বিশ্ববাসীকে ধোঁকা দিবেন, এই মিথ্যা ইতিহাসটা যাতে না থাকে সেটার বিরুদ্ধে আমার বক্তব্য। ব্যক্তি জিয়ার বিরুদ্ধে আমি কিছু বলিনি। যে সংসদ ভবনের যিনি এটার স্থাপত্য, এটা নকশা যিনি করেছেন, এই নকশা বহির্ভূত যা কিছু আছে এবং যে একটা তথাকথিত কবরকে জায়েজ করার জন্য পরে স্বাধীনতা বিরোধী অনেকের কবর সেখানে দিয়েছে। এদিকে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ নয়, বিএনপি শুরু করেছে। 2001 সালের পর আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর ওপর নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গুমের ইতিহাস বিএনপিরই। এদেশে অনেকে মামলা থেকে বাঁচতে নিজেরাই গুম হন এবং বিদেশে চলে যান বলেও মন্তব্য তাঁর। জিয়াউর রহমানের সমাধি প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। এ কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কাজে আমি এ নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। গুম শব্দটি আপনারাই চালু করেছেন। জিয়াউর রহমানের আমলে শুরু, বেগম জিয়ার আমলে সেটা আরও 10 গুণ বাড়ে। গুম শব্দটি আপনারাই বাংলাদেশে এটাকে পরিচিতি দিয়েছে। আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপিতে এখন চরম হতাশা। দলটির কোনো ষড়যন্ত্র এদেশের মাটিতে সফল হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ
ও ইসলামী মূল্যবোধকে সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বিএনপি। 1978 সালের ফেব্রুয়ারিতে জিয়াউর রহমান গঠন করেন গণতান্ত্রিক দল বা জাগদল। পরে 1 মে সমমানা দল ও নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। 1978 সালের 28 আগস্ট জাগদল বিলুপ্ত ঘোষণার 3 দিন পর 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁর সামনে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান বিএনপির ঘোষণা দেন। সেদিনই দলের গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন তিনি। প্রতিষ্ঠার 6 মাসের মাথায় 1979 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে 200 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। এর আগে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে 1977 সালের 22 মে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। 78 জুনে জিয়াউর রহমান 76.33% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1981 সালের 30 মে চট্টগ্রামে বিপদগামীদের বুলেটে জিয়াউর রহমানের মৃত্যু এবং পরবর্তী ঘটনা প্রবাহ গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। এরপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ নানা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয় দলটি। দীর্ঘ 42 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে দলটি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। বর্তমান জাতীয় সংসদে 7টি আসন নিয়ে প্রতিনিধিত্ব করছে বিএনপি। 26 দিন পর অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস তার জামিন আবেদন মঞ্জুর করেন। পুলিশের চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত মাদক মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। একদিকে নারী এবং অন্যদিকে পরীমণির অনেকগুলো সিনেমার কাজ অসম্পূর্ণ রয়েছে। এসব বিবেচনায় তাকে জামিন দেওয়ার কথা জানান আইনজীবীরা। এদিকে কাশিমপুর কারাগার থেকে আজ মুক্তি পাবেন পরীমণি। চিত্রনায়িকা পরীমণির জামিন ও রিমান্ড নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনা কম হয়নি। শেষ পর্যন্ত তার জামিনের বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত, যার নির্দেশে তার জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে নিম্ন আদালত। পরীমণির অনুপস্থিতিতেই বেলা 2টার দিকে শুরু হয় জামিন শুনানি। দুই পক্ষের আইনজীবী যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস তার জামিন আবেদন মঞ্জুর করেন। 18.5 লিটার মদ পাওয়া গেছে, তার কাছে এলএসডি পাওয়া গেছে, তার কাছে আইস পাওয়া গেছে এবং মাদক সেবন করার জন্য তার কাছে পাইপ পাওয়া গেছে। সে নিজে হাতে বের করে দিয়েছে। আমরা আদালতে এগুলোই বলেছি যে জামিন দেওয়াটা এটা হলো আদালতে এখতিয়ার। আমি বারবার বলছি। পরীমণিকে অন্যায়ভাবে এতদিন কারাগারে আটকে রাখার দাবি করেন তার আইনজীবী। যেহেতু আসামি পরীমণি একজন মহিলা, তার কিছু সিনেমা যেগুলি প্রক্রিয়াধীন আছে, পরিচালকদের সাথে তার কন্ট্রাক্ট আছে, এইগুলি শিডিউল বিনষ্ট হচ্ছে। এইগুলিকে বাঁচানোর জন্য তার শারীরিক অবস্থার ডিটোরেট করেছে, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। জামিনে যে কন্ডিশন দিয়েছে চার্জশিট হওয়া পর্যন্ত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে। চলতি মাসের 4 তারিখ বনানীর বাসা থেকে মাদক সহ র্যাব গ্রেফতার করে পরীমণিকে। 3 দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় রূপালী পর্দার নায়িকাকে। আলোচিত এই নায়িকা গ্রেফতার হওয়ার পর তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে শিল্পীদের অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করেন। পরীমণির মুক্তির দাবিতে দেশে বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন বুদ্ধিজীবী বিবৃতি দেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে হয়েছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিমানবন্দরে তৈরি হচ্ছে মেরিটাইম রানওয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুরের আদলে রানওয়ের কাজ সম্পন্ন হলে কক্সবাজার হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব। 2023 সালের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। কক্সবাজার ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ক্যামেরায় ছিলেন জামাল খান। সমুদ্রের মধ্যে বিমানের রানওয়ে। কিছুদিন আগেও এটা হয়তো অকল্পনীয় ছিল, কিন্তু অকল্পনীয় কাজটি বাস্তবায়িত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে। মূল রানওয়ে থেকে সাগরে মহেশখালী চ্যানেলের দিকে আরও 1700 ফুট রানওয়ে সম্প্রসারিত হচ্ছে। সাগরে এরই মধ্যে জিও টিউব বসিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। এরপর বাঁধের ভেতর থেকে পানি সেচে ফেলে ড্রেজিং করে বালি ভরাট করা হবে। পরে পাথরের স্তর বসিয়ে পিচ ঢালাই করে হবে রানওয়ে।
নির্মাণ কাজ শেষ হলে কক্সবাজার বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য হবে 10,700 ফুট। ফলে এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে ও দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। বোয়িং 777 ও বোয়িং 747 সহ বড় বড় বিমান ওঠানামা করতে পারবে। সরকারের অর্থায়নে 1,500 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যেই রানওয়ে সম্প্রসারণ কাজ শেষ হবে বলে জানালেন সিসিইসিসি কর্মকর্তা। আমরা আন্তর্জাতিক কন্ট্রাক্টর। অবকাঠামো ও স্থাপনা নির্মাণের কাজে আমাদের 40 বছরের অভিজ্ঞতা। আমাদের উন্নত আধুনিক যন্ত্রপাতি রয়েছে। মেরিটাইম রানওয়ে সহ বাংলাদেশে আমরা বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছি। করোনা একটি বড় চ্যালেঞ্জ হলেও আশা করি সময় মতো রানওয়ে নির্মাণ কাজ শেষ করতে পারবো। মেরিটাইম রানওয়ে সম্পন্ন হওয়ার পর কক্সবাজার বিমানবন্দরের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি দেশের এভিয়েশন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের। আশা করছি বিশ্বের যে কোনো দেশ থেকে প্রান্ত থেকে এখানে সরাসরি কক্সবাজার বিমান আসবে। সাউথ এশিয়া, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভিতরে এখানে একটা রিয়েলি হাব হবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিমান চলাচলে রিফুয়েলিং কেন্দ্র হবে কক্সবাজার। ফলে দেশের পর্যটন ও অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রীর। লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার, যাতে সবাই পর্যটন উপভোগ করতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে সেই সুযোগটা তৈরি করা। বিদেশিরা আসলে এই দেশের এই কক্সবাজারের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে। বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে এটা একটা বড় উপাদান হিসেবে ব্যবহার হবে। মেরিটাইম রানওয়ে নির্মিত হলে সমুদ্র বা পরিবেশের কোনো ক্ষতি হবে না। কক্সবাজার বিমানবন্দরের মেরিটাইম এই রানওয়ের সম্প্রসারণ কাজ শেষ হলে বাড়বে দেশি বিদেশি ফ্লাইট সংখ্যা। এতে করে দক্ষিণ এশিয়ার মধ্যে কক্সবাজার বিমানবন্দরটি একটি ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হবে। এর ফলে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনাও এখানে বাড়বে, আর এর প্রভাব দেশের অর্থনীতিতে ইতিবাচকভাবে পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 86 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মারা গেছেন 26,195 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 28,097টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 3,357 জন। এ নিয়ে মোট শনাক্ত 15,618 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন নতুন 4,102 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 14,25,985 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনায় শনাক্তের হার 11.95%, সুস্থতার হার 95.03% এবং মৃত্যুর হার 1.75%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 22 জন, চট্টগ্রাম বিভাগে 19 জন, খুলনায় 15 ও রাজশাহীতে 12 জন। প্রকল্প শেষ হওয়ার মাত্র 4 মাসের মাথায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সিন্দুকছড়ি সড়কের অনেক জায়গায় ধসে গেছে। যান চলাচল বন্ধ হওয়ার শঙ্কায় এ রুটে চলাচলকারীরা। সরকারি অর্থ গচ্ছা গেলেও এর জন্য পরস্পরকে দুষছে ঠিকাদার এবং এলজিইডি। এটি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সিন্দুকছড়ি সড়ক। 14 কিলোমিটার এই সড়কে প্রতিদিন চলাচল করে প্রায় 20,000 মানুষ। পাহাড়ি এই সড়ক রক্ষায় 2019 সালে 54 লাখ টাকার প্রকল্প নেয় এলজিইডি। কাজটি পায় সেলিম অ্যান্ড ব্রাদার্স। কিন্তু নির্মাণের মাত্র 4 মাসের মাথায় সড়কের পাশের বালির প্যালাসাইডিং ধসে যেতে শুরু করেছে। সড়কের অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল, চলতে পারছে না কোনো বড় যানবাহন। সড়কের বাকি অংশ ধসে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। কি করব, আমরা তো এখন যাওয়ার জন্য সুবিধা পাচ্ছি না, কারণ রাস্তাটা সব ভেঙে পড়ে গেছে। কাজ করতে কিছুদিন আগে, এখন রাস্তাটা ভেঙে গেছে, আমরা চলাচল করতে অনেক কষ্ট হইতেছে, চলাফেরা করতে পারে না, আমার আপ ডাউন করতে অসুবিধা হয়। ঠিকভাবে করতো, পারফেক্টভাবে করতো, এই অবস্থা হইতো না, দুর্দশা হইতো না। যতটুকু বাজার ছিল হয়তো সরকারের অতটুকু ভাবে তারা করে নাই। লক্ষ্মীছড়ি বাজার বন্ধ হইতে পারে, বাজারে যাওয়া আসা সমস্যা। চলতি বছরের এপ্রিলে প্রকল্পের কাজ শেষ করে বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কের এই বেহাল দশার জন্য এলজিইডিকে দায়ী করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, আর এলজিইডির নির্বাহী প্রকৌশলী দুষছেন প্রাকৃতিক দুর্যোগকে। 5-7 ফুট মাটির তলে একটা হাগ লেয়ার আছে, যেটা বললে ঢুকে না। তাই আমি বললাম যে না, আমি করতাম না, আমার আর করতে পারবো না, আমার জামানত দিলে দেন, না দিলে না দেন। তারপরে এবারে তুই আমারে ধরে করলো যে ঠিক আছে আমরা করে দেন, নষ্ট হলে আমার। তার বৃষ্টি এলে ল্যান্ডস্লাইড হয়, বৃষ্টি বললে মাটি নামে যায় খালের দিকে। ফেলিউরের কাজগুলো খুব একটু ক্রিটিক্যাল, কথা বুঝছেন? এখানে ওই হাই ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে, হ্যাঁ, এটা টেকনিক্যাল, হাই টেকনিক্যালের ব্যাপার আছে। তো এটা করবে আর কি,
আমাদের ওখান থেকে ডিজাইন ইউনিট থেকে আমরা বলছি যে পাঠানোর জন্য, বিশেষজ্ঞ টিম পাঠানোর জন্য। ওরা আইসা পরামর্শ দিবে আর কি কি করা যায়। সড়কটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধু হত্যায় খুনিদের মূল শক্তি ছিলেন জিয়াউর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে তার গুলি চালানোর নজির নেই বলেছেন প্রধানমন্ত্রী। ৭১ জিয়ার নেতৃত্বে সিলেটে ১৫০০ সৈন্য লড়েছে পাক সেনাদের বিরুদ্ধে, জানিয়েছেন মেজর হাফিজ। কবর নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান ডাক্তার জাফরুল্লাহ। চন্দ্রিমায় জিয়ার কবর সরানোর সিদ্ধান্ত হয়নি এখনো, জানিয়েছেন ওবায়দুল কাদের। বললেন, মামলা থেকে বাঁচতে এদেশে অনেকে নিজেই গুম হন। ২৬ দিন কারাভোগের পর আজ মুক্তি পাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলায় জামিনের আদেশ পৌঁছেছে কাশিমপুর কারাগারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।